নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন কি রকম প্রভাব দিবে। সূর্যদেব রাশি পরিবর্তন করছে 16ই নভেম্বর 2025, এক মাসের পরিবর্তন। প্রতি মাসেই সূর্যের পরিবর্তন হয় 30 দিনের জন্য। তো যাই হোক, সূর্যদেবের এই পরিবর্তন কর্কট রাশিকে কিভাবে প্রভাবিত করবে, কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইবার করবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন কিন্তু খুব ভালো লাগে, মনের দিক থেকে খুব অনুপ্রাণিত হয়। অবশ্যই করবেন সাবস্ক্রাইব। তো যাই হোক, সূর্যদেবের এই যে পরিবর্তন হচ্ছে, পঞ্চম ঘরে সূর্যের অবস্থান হবে। এই সূর্যের যে পরিবর্তন, এই পরিবর্তনে কর্কট রাশি অনেক দিক থেকে কিন্তু লাভবান হবে, আবার অনেক দিক থেকে কিন্তু বিশেষ সাবধানেও থাকতে হবে, কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে এবং সূর্যের যে পরিবর্তন হচ্ছে এই এক মাসের, এই পরিবর্তনের মধ্যে কিন্তু অনেকগুলো পরিবর্তন হবে কর্কট রাশির। সূর্য 16 তারিখ থেকে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে, সেই সময় কিন্তু বিশাখা নক্ষত্রে থাকবে এবং 19 তারিখ চলে আসবে অনুরাধা নক্ষত্রে। আবার ডিসেম্বরের 3 তারিখে চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। তো অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে মিত্রদেব। সেরকম জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? অধিপতি হচ্ছে ইন্দ্রদেব। তো যাই হোক, এই সময়কালে যেরকম অনেক দিক থেকে লাভবান হবে, অনেক দিক থেকে কিন্তু আবার বিশেষ সাবধানেও থাকতে হবে। তো যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে 16ই নভেম্বর, 16 নম্বরে সূর্য রাশি পরিবর্তন করছে যে নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে, তার অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপরে অবস্থান করছে বক্রী অবস্থায়, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই সূর্যের উপর। এবং যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে, এই পঞ্চম ঘরে কিন্তু সূর্য, বুধ এবং মঙ্গল অবস্থান করছে। মঙ্গল অস্ত অবস্থায় রয়েছে, তার সাথে বুধ কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। বক্রী অবস্থায় যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে অনুরাধা নক্ষত্র, আর মঙ্গলও কিন্তু অনুরাধাতেই থাকছে, শনিদেবের নক্ষত্র। আর সূর্য থাকছে হচ্ছে বিশাখা নক্ষত্রে। তো দেবগুরুর নক্ষত্র অবস্থান দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো বিশাখা নক্ষত্র অবস্থান সূর্য, তো বিশাখা নক্ষত্রের যে সিম্বল জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু রাজদরবার, রাজগেট, যেটা আগেকার দিনে যেটা জ্যোতিষশাস্ত্রে যেটা উল্লেখ রয়েছে, যে এই এই রাজগেট হচ্ছে যে আগেকার দিনে রাজারা যখন কোনো নিজের লক্ষ্যে পৌঁছে যেত, লক্ষ্যে পৌঁছানোর পর যখন রাজ্যে ফিরত, তখন তাদের যে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো, সেটাই কিন্তু রাজগেট। অর্থাৎ এই সময়কালে বিগত দিনে করা যে পরিশ্রম, বিগত দিনে যে করা সংঘর্ষ, সেই জিনিসের ফল কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যেটা কর্কট রাশি বিগত দিনে করে আসছিল দীর্ঘদিন ধরে। তো সময়টা যতই হোক অল্প দিনের জন্য, 19 তারিখ পর্যন্ত। তো এই সময়কালে সরকারের দিক থেকে থেমে থাকা অনেক কাজ কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই কর্কট রাশির। এবং এরপরে আবার যখন 19 তারিখে চলে আসবে অনুরাধা নক্ষত্রে, তো সেই সময় কিন্তু শনিদেবের নক্ষত্রে থাকবে। আর শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে এই কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে। ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে বক্রী অবস্থা, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই সময়কালে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে সূর্যের উপর, যেরকম থাকছে সেরকম কিন্তু শনিদেবের উপরে থাকছে। কিন্তু নক্ষত্রটা হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। এই নক্ষত্রের 4টি চরণই বৃশ্চিক রাশিতে পড়ে, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার মিত্রদেব। তো মিত্রদেব, তো যাই হোক, মিত্রদেব যথেষ্ট কল্যাণকারী দেবতা এবং সাধনার ঘর এক কথায় বলা হয় এই অনুরাধা নক্ষত্রকে। কারণ অনুরাধা নক্ষত্রের যে সিম্বল, সেটাকে দেওয়া হয়েছে দণ্ড। যে দণ্ডের উপর হাত রেখে মুনি ঋষিরা মালা জপ করতো, তপস্যা করতো, সেই দণ্ডের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ আধ্যাত্মিক দিক। এবং সূর্যও কিন্তু অবস্থান করছে পঞ্চম ঘরে, এবং শনি এই সময়কালে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রয়েছে সেই নবম ঘরে এবং ধর্মের ঘরে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রও কিন্তু সেই আধ্যাত্মিক জিনিসে বুঝায়, সাধনার পথ বুঝায়। তো সাধনা করতে গেলে তো গুরুর সন্ধান, গুরুর প্রয়োজন। তো গুরুর দেখানো পথেই তো সাধনা করতে হবে। অতএব গুরুর কিন্তু এখানে বিশেষভাবে প্রয়োজন রয়েছে, এবং গুরুর কিন্তু দৃষ্টিও পাচ্ছে, সূর্যও পাচ্ছে, তার সাথে কিন্তু এই শনিদেবও পাচ্ছে। এই সময়কালে অনেক দিক থেকে ভালো হবে, তবে সব দিক থেকেই যে ভালো হবে সেটাও না। এর যে ভালো প্রভাবগুলো সবার প্রথমে বলে নিচ্ছি 3টি নক্ষত্রের, তারপরে সবার শেষে বলে দিব
যে 3টি নক্ষত্রের কি নেগেটিভ প্রভাব থাকতে পারে সেগুলো দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে এই সময়কালে এই কর্কট রাশিকে। তো যাই হোক, তো এই সময়কালে এই অনুরাধা নক্ষত্রে বন্ধু বান্ধবের সঙ্গ যথেষ্ট ভালো হবে এবং সূর্য 2য় ঘরের অধিপতি, ধনসম্পত্তির ঘরের অধিপতি মঙ্গলের সাথে অবস্থান করছে, বুধ অবস্থান করছে আবার এই ঘরে। তো বুধ আবার বকরি হয়ে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, 24 তারিখে তুলা রাশিতে চলে আসবে, আর 21 তারিখে বুধ নক্ষত্র পরিবর্তন করে বিশাখাতে চলে আসবে। তো এই সময়কালে বিদেশ সংক্রান্ত, অনুরাধা নক্ষত্র মানে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হয় অনুরাধা নক্ষত্রে। এবং অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি অবস্থান করছে 9ম ঘরে, অর্থাৎ বিদেশ জিনিসটা কিন্তু উঠে আসছে যে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং 2টি ঘরেই কিন্তু শিক্ষার জিনিস বুঝাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ কর্কট রাশির শিক্ষার ব্যাপারটা এই সময়কালে মানে উঠে আসছে যে শিক্ষার দিক থেকে বিশেষভাবে একটা উন্নতির যোগ থাকছে এই কর্কট রাশির। শিক্ষার জায়গাটা বিশেষ, সেটা প্রাথমিক শিক্ষা হোক, উচ্চ শিক্ষা হোক, কিংবা যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন বা যারা ট্রেনার হিসাবে কাজ করছেন, কোচিং সেন্টার খুলেছেন, এই দিক থেকেও কিন্তু বিশেষ উন্নতির শিক্ষার জায়গাটা। এছাড়া সরকারি কাজকর্ম যথেষ্ট একটা মানে প্রমোশন বা দায়িত্ব বৃদ্ধি এগুলো কিন্তু বুঝাচ্ছে। এবং তার সাথে আধ্যাত্মিক জিনিসটাও বুঝাচ্ছে, ধর্মের জায়গাটা বুঝাচ্ছে, ধর্ম জিনিসটা চলে আসা, তো গুরুর সন্ধান পাওয়া, গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করা এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এছাড়া দূরযাত্রা এই জিনিসটাও আসছে, অর্থাৎ এই সময়কালে যারা ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে এই কর্কট রাশির। বন্ধু বান্ধবের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে যত আধ্যাত্মিকের সাথে থাকবে, যত ঈশ্বর ভক্তির সাথে থাকবে, তত কিন্তু একটা উন্নতির ভালো জায়গায় যাবে এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর, সূর্য 5ম ঘরে এবং তার সাথে আবার হয়ে যাচ্ছে শনিও কিন্তু 9ম ঘরে, অর্থাৎ ধর্ম ত্রিকোণটা যথেষ্ট এই সময়কালে জেগে উঠেছে। অর্থাৎ ধর্মের দিক থেকে, ধর্মপথে থেকেই কর্ম করলে যথেষ্ট লাভবান হবে এবং ভাগ্যের সঙ্গটাও পাবে কর্কট রাশি এই সময়কালে। এগুলো দিক হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে যখন ডিসেম্বরের 3 তারিখে এই সূর্যদেব অবস্থান করবে হচ্ছে বুধের নক্ষত্র, যেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। তো জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, 4টি চরণই কিন্তু বৃশ্চিক রাশিতে পড়ছে। এবং এই যে জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব হচ্ছে এর অধিপতি দেবতা। এই নক্ষত্রের যে মানে সিম্বল, সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে তাবিজ, কবচ, গোলাকার তাবিজ, কবচ, কানের দুল, এছাড়া ছাতা জিনিসটাকে বুঝায়। তো এদের যে উপরের ভাগটাকে বলা হয় রক্ষা হেতু। তো এই জিনিসটা কি মানে রক্ষার একটা বিশাল ব্যাপার থাকে। এই ছাতা যে সিম্বলটা বললাম, তো ছাতা আগেকার দিনে বড় বড় উচ্চ আধিকারিকদের মাথায় ধরা হতো। তো এখন কিন্তু সেই জিনিসটা উঠে আসছে যে মানে ছাতা জিনিসটা কিন্তু উচ্চ আধিকারিক জিনিসটাকে বুঝাচ্ছে। আর সূর্য এই নক্ষত্রে অবস্থান করা মানে নক্ষত্রের অধিপতিকে ইন্দ্র হচ্ছে কি রাজা, দেবতাদের রাজা তো ইন্দ্রই। তো রাজার এই নক্ষত্রে অবস্থান করা মানে বিভিন্ন সরকারি দিক থেকে একটা ভালো জায়গায় চলে আসা। এবং এই যে নক্ষত্রের কথা বলছি, যে জ্যেষ্ঠা নক্ষত্র, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের নক্ষত্র। এরা কিন্তু সংঘর্ষের মধ্যে থাকে এবং যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে নিজেকে এগিয়ে নিয়ে যায় এবং প্রমাণিত করে। এবং তার সাথে কি যে প্রোটেস্ট করার নক্ষত্র, যে সমাজে কোনো অনৈতিক কাজ হচ্ছে তার প্রোটেস্ট করে দেওয়া, এগুলো কিন্তু হয়। যে কোনো চ্যালেঞ্জকে এটা আপসেট করে এবং চ্যালেঞ্জকে কেটে নিজেকে মানে প্রমাণিত করে। তো সেরকম কিন্তু অর্থাৎ এই নক্ষত্রে নিজেকে প্রমাণ করবে এবং যারা মানে কোনো সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানটাতে একটা বড় পদ প্রতিষ্ঠা, মান সম্মান এগুলো পেয়ে যাওয়া নিজের কর্মের দৌলতে, নিজের শিক্ষার দৌলতে। কারণ 5ম ঘরেই কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে, অর্থাৎ নিজের শিক্ষার দ্বারা, নিজের গুণের দ্বারা এগুলো কিন্তু উঠে আসবে। এবং এই যে নক্ষত্রে অবস্থান করবে এই সময়কালে কিন্তু অনেকগুলো পরিবর্তন হচ্ছে। যেরকম বুধের নক্ষত্র অবস্থান করছে, বুধ 24 তারিখে কিন্তু আবার ঢুকে যাবে সেই তুলা রাশিতে, অর্থাৎ 4র্থ ঘরে চলে আসবে বুধ কিন্তু 4র্থ ঘরে চলে আসবে এবং 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত থাকবে। 30 তারিখে আবার মার্গী হয়ে যাচ্ছে। তারপরে আবার ডিসেম্বরের 5 তারিখে আবার ডিসেম্বরের 5 তারিখেই চলে আসবে, কিন্তু আবার রাশি পরিবর্তন করে নেবে এই বুধ।
তো এরকম কিন্তু পরিবর্তনগুলো হচ্ছে। 5 তারিখের পর থেকে আবার বুধ কিন্তু চলে আসবে এই বৃশ্চিক রাশিতে। অপরদিকে আবার শুক্র রাশি পরিবর্তন করে নেবে, শুক্রও কিন্তু বৃশ্চিক রাশিতে ঢুকবে 26 তারিখের পর থেকে। তো 26 তারিখের পর থেকে শুক্র, তারপর হচ্ছে সূর্য এবং মঙ্গলের জুতি হয়ে যাবে, আবার মাঝখানে শুক্র আর বুধের জুতি হয়ে যাচ্ছে চতুর্থ ঘরে 26 তারিখ থেকে। এরকম কিন্তু গড় প্যাচ এবারের যে পরিবর্তনগুলো হচ্ছে, একটা গ্রহ সামনে যাবে তো আর একটা গ্রহ পিছনে আসবে, খুবই কিন্তু গড় প্যাচ তৈরি হচ্ছে এই মাসে এই পরিবর্তনগুলোতে। তো সূর্যের অবস্থানটা যথেষ্ট ভালো, 3টি নক্ষত্রে ভালো হচ্ছে। সংঘর্ষ, জ্যেষ্ঠা নক্ষত্রে সংঘর্ষ করে নিজের পদ হাসিল করবে, নিজের মানে ক্ষমতার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা। কারণ পঞ্চম ঘরটাই কিন্তু জ্ঞান জিনিসটা উঠে আসছে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে কর্ম লাভ করে নেওয়া, বিদেশ সংক্রান্ত কাজগুলো উঠে আসছে এই জ্যেষ্ঠা নক্ষত্রে, অনেক দিক থেকে ভালো উঠে আসছে। তো এই তো বললাম ভালোগুলো দিক, ভালো গুণগুলো 3টি নক্ষত্রের, বা 3টি নক্ষত্রের কিন্তু যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে। যখন বিশাখা নক্ষত্রে থাকবে তখন কিন্তু মানে মন ভরবে না, এক কথায় বলতে গেলে। যে মানে রাজা যখন রাজ্য জয় করে ফিরে তখন কিন্তু মনে হয় যে এরপরে আরো কোনো রাজ্য জয় করব, এরকম কিন্তু মন ভরবে না। এবং কাজ করার আগে দনমন স্বভাবের হবে, যে কাজ করব কি করব না, না করেও পস্তাবে, আবার করেও কিন্তু মনক্ষুণ্ণ হবে যে এর থেকে যদি বেশি কিছু পাওয়া যায়। এটা কিন্তু বিশাখার ধর্ম। এবং তারপরে যখন অনুরাধাতে চলে আসবে তখন বন্ধু বান্ধবের সংখ্যা বেশি হয়ে যাবে এবং বিচ্ছেদ জিনিসটাও হবে। কিন্তু এবার শিক্ষার ঘরে সূর্য তো হচ্ছে শনির পিতা, তো শনির নক্ষত্রে, সন্তানের নক্ষত্রে যখন অবস্থান করবে তখন কিন্তু পিতা পুত্রের মধ্যে একটা সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, কিংবা পিতা থেকে পুত্র বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে, বা ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া। পঞ্চম ঘরে এই যোগটা তৈরি হচ্ছে, অর্থাৎ শিক্ষার ব্যাপারে হয়তো দূরযাত্রা হওয়া সন্তানের, এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে। অথবা পিতা থেকে সন্তান কিছুটা দূরে চলে যাওয়া, এই জিনিসগুলো বুঝাচ্ছে যে পিতা সন্তানের মধ্যে সম্পর্ক না থাকতে পারে, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই অনুরাধা নক্ষত্রে। তারপর যখন জ্যেষ্ঠা নক্ষত্রে আসবে সূর্য, তখন কিন্তু প্রোটেস্ট জিনিসটা করে দিবে। তো সবার তো সত্য কথা অনেকেরই গায়ে লাগে, এটা তো দেখাই যায়, সত্য কথা বললে ছ্যাঁকা লাগে। তো সেরকম কিন্তু যে ভালো কথা বলতে গেলে সেটা কিন্তু খারাপ রূপ ধারণ করবে। অতএব এই জায়গাটা কিন্তু বিশেষ সাবধান। এই কর্কট রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন থাকবে 3 তারিখ থেকে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সাবধান এই সূর্যদেবের পরিবর্তনে। এবং তার সাথে এই যে নক্ষত্রগুলো বললাম, সূর্যের এই পঞ্চম ঘরে অবস্থান, সবকিছুই অবস্থান ভালো। পঞ্চম ঘরে একটা মানে ভাব, এই মানে একটা ভাব বল পাবে, সবই ঠিক রয়েছে। লাভের জায়গাও তৈরি হবে একাধিক উপায়ে, সবকিছুই ঠিক রয়েছে। কিন্তু এই সময়কালে কর্কট রাশির যারা সন্তান লাভের চেষ্টা করছেন সেই দিক থেকে বিশেষভাবে সাবধান, কিংবা গর্ভবতী মায়েরা, এরা কিন্তু সাবধান এই সময়কালে। কারণ সূর্য পঞ্চম ঘরে অবস্থান, মঙ্গলের সাথে অবস্থান, এই সময়কালে কিন্তু গর্ভপাতও করিয়ে দেয় এই সূর্যের অবস্থান যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে। ততএব এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান, চিকিৎসা এবং সাবধানের মধ্যেই থাকতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, আর সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। তো এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এই কর্কট রাশি সম্পর্কিত বহু ভিডিও আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।